ক্লাস ফাইভের আমাদের পরিবেশের প্রথম অধ্যায়টা আমরা পড়াচ্ছিলাম শরীরের বর্ম। গত ভিডিওতে আমরা মানুষের চামড়াকে কেন শরীরের বর্ম বলে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব মানুষের চামড়ায় কী কী অংশ থাকে এবং সেগুলি কিভাবে কাজ করে। অবশ্যই তার সাথে ক্লাস ফাইভের পাঠ্যপুস্তকে যেগুলি রয়েছে সেগুলোও আমরা এর সাথেই বলে দেব। এখানে একটা স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে, যেটা মানুষের চামড়া বা ত্বকের আণুবীক্ষণিক গঠন, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রে দেখলে মানুষের চামড়াকে কেমন দেখতে লাগে সেইটা। ক্লাস ফাইভের বইয়ে বলেছে মানুষের চামড়ার দুটো অংশ। তো এখানেও ছবিতে তোমরা দেখতে পাবে যে দুটো অংশই রয়েছে, একটা বহিঃত্বক, একটা অন্তর্ত্বক। বহিঃত্বককে বলে এপিডার্মিস আর অন্তর্ত্বককে বলে ডার্মিস। আমাদের লোম, নখ ইত্যাদি যে অংশগুলো রয়েছে সেগুলোই বহিঃত্বক বা এপিডার্মিস থেকেই তৈরি হয়, যেটা আমরা বাইরের দিকে দেখতে পাই। আর অন্তঃস্তক বা ডার্মিস অংশে কিন্তু বিভিন্ন গ্রন্থি, কেশমূল এগুলো অবস্থান করে, রক্তবাহ অবস্থান করে, মেদকলা অবস্থান করে, নার্ভ অবস্থান করে এবং বিভিন্ন ধরনের যোগ কলা, বিশেষত অ্যারিওলার কলা, অ্যাডিপোস কলা এগুলো থাকে। তা এই যে ডার্মিস এবং এপিডার্মিস দুটো অংশ নিয়ে চামড়া বা ত্বক তৈরি হলো, এর মধ্যে ডার্মিস বা অন্তঃস্তকটা কিন্তু জীবিত, আর এপিডার্মিস বা বহিঃস্তকের সমস্ত অংশটা জীবিত নয়। এপিডার্মিসের একেবারে বাইরে একটা আবরণ থাকে যাকে আমরা বলি কেরাটিন স্তর। এই স্তরটা মৃত। মৃত কোষ এবং কেরাটিন মিশে এটা তৈরি হয়। এই যে ছবিটা একটু ভালো করে বড় করে দেখলে তোমরা দেখতে পাবে যেটা স্বচ্ছ স্তর বলে একটা লেবেলিং আছে, ওটাই হচ্ছে কেরাটিন স্তর, যাকে আমরা উপচর্মও বলি। এই স্তরটা কিন্তু একটা বিশাল ভূমিকা নেয়। প্রথম কথা, এই স্তরটা হচ্ছে জলের প্রতি অভেদ্য, অর্থাৎ এর মধ্যে দিয়ে জল বেরোতে পারে না। ফলে আমাদের চামড়ার ভিতরের থেকে অংশ থেকে জল বাইরে বেরিয়ে যাবে না, অর্থাৎ আমাদের চামড়াটা শুকাবে না। এই কাজটা করে এই কেরাটিন স্তর, এবং এই স্তরটা স্বচ্ছ হয়, ফলে এর মধ্যে দিয়ে আলো, সূর্যের আলো ভিতর পর্যন্ত যেতে পারে যতটা যাওয়া সম্ভব। এই স্তরটা আর একটা কাজ করে, জীবাণু প্রতিরোধ করে। এই যে আমরা গতদিন পড়ানোর সময় বলেছিলাম যে জীবাণু আটকায় শরীরের বর্ম বা চামড়া, ঠিক এই স্তরটা এই কাজটা করে। এর তলায় দানাযুক্ত কোষস্তর আছে এবং তার তলায় কণ্টক কোষস্তর আছে, তার তলায় একটা জার্মিনাল এপিথেলিয়াম আছে। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকেই এই কণ্টক স্তরের কোষগুলো তৈরি হয় স্তরে স্তরে, এবং সেই কণ্টক স্তরের কোষগুলো আস্তে আস্তে উপরের দিকে যত ওঠে স্তরটা, তত দেখা যাবে যে কোষগুলো আস্তে আস্তে ওই স্তর থেকে বেরিয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, দিয়ে দানাযুক্ত স্তর তৈরি করছে। কেন এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে ওই স্তরটা আস্তে আস্তে মৃত কোষে পরিণত হচ্ছে উপরের দিকটা। এবং এই কোষস্তরটায় দেখা যাবে, অর্থাৎ কণ্টক কোষস্তর এবং দানাযুক্ত কোষস্তরেই কিন্তু মেলানিন থাকে। হ্যাঁ, মেলানিন একটা রাসায়নিক পদার্থ, প্রোটিনধর্মী, যেটা এক ধরনের রঞ্জক পদার্থ, কালচে রঙের হয়, এবং এটাই কিন্তু আমাদের চামড়ার রঙের জন্য দায়ী। এই মেলানিনের পরিমাণ নির্ভর করে বংশগতির উপরে, অর্থাৎ কোন অঞ্চলের মানুষ, সেই অঞ্চলের মানুষের বংশগতি কেমন সেই হিসাবে, অর্থাৎ বংশধারায় আমরা ফর্সা হব না কালো হব সেটা ঠিক হয়। এবং মেলানিন তৈরি নির্ভর করে জিনগত কারণে। আর একটা হচ্ছে সূর্যের আলোর তীব্রতার উপরে। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি এটা শোষণ করে এবং আমাদের ক্যান্সারের হাত থেকে বাঁচিয়ে দেয়। সূর্যের আলোর ইউভি রশ্মি আটকানোর জন্য কিন্তু ওজোন স্তর আছে,
কিন্তু দেখা যাবে তাহলেও কিছু ইউভি রশ্মি চলে আসে, যেটা এই মেলানিন আটকে দেয় বলেই কিন্তু আমাদের ক্যান্সার হয় না। আর একটা বিষয়ও খুব গুরুত্বপূর্ণ, যে এই মেলানিন সূর্যের তাপ শোষণ করে আবার বিকিরণ করে, ফলে দেহকে ঠান্ডা রাখতেও এটা সাহায্য করে। ফলে মেলানিন যেসব অঞ্চলে মানুষ তীব্র সূর্যালোকের মধ্যে গরমের দেশে বাস করে, স্বাভাবিক মেলানিনের পরিমাণ তাদের বেশি হয়, এবং দেখা গেছে সূর্যের আলোর প্রভাবে মেলানিন তৈরি হয়। ফলে এই দুটো কারণে, অর্থাৎ বংশগত কারণে এবং কোন অঞ্চলে কীরকম সূর্যের আলোর তীব্রতা রয়েছে তার উপর মেলানিন তৈরিটা নির্ভর করে। সেই কারণে শীতের দেশে মানুষ অনেক ফর্সা হয়, তাদের অতটা মেলানিন তৈরি হয় না, দরকারও হয় না। তাই বলে তোমাদের এরকম ভাবার কোনো কারণ নেই যে এশিয়ার, দক্ষিণ এশিয়ার মানুষজন, মানে যারা নিরক্ষরেখার কাছে থাকে, তারা যদি নরওয়েতে গিয়ে ঠান্ডার দেশে সারা বছর বাস করে তারা খুব ফর্সা হয়ে যাবে, তা না। কেননা তাদের বংশগতভাবে তাদের মেলানিন একটু বেশিই থাকে। হ্যাঁ, কিন্তু তারা কিছুটা তাদের ফেয়ারনেস আসবে, একেবারে ওরকম কালচে থাকবে না। আবার আমাদের দেশের কথাই তোমরা ভাবো, দক্ষিণ ভারতের মানুষ অনেক কালো হয়, তার কারণ উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে কিন্তু সূর্যের আলোর তীব্রতা অনেক বেশি। আবার চিন্তা করে দেখো, কাশ্মীরের মানুষ তারা অনেক ফর্সা হয়, তার কারণ ওখানে সূর্যের আলোর তীব্রতা কম। এর থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সূর্যের আলোর তীব্রতার উপরে কতটা মেলানিন তৈরি হবে সেটা নির্ভর করে, এবং সূর্যের আলোর অতিরিক্ত তাপ থেকেও আমাদের মেলানিন বাঁচায়, এবং ইউভি রশ্মি থেকেও আমাদের বাঁচিয়ে দেয়। তাহলে এই গেল হচ্ছে বাইরের স্তর বা এপিডার্মিস। আর এপিডার্মিস শেষ হচ্ছে কিন্তু ওই জার্মিনাল এপিথেলিয়াম থেকে, বা একে বাংলায় বলে অঙ্কুর স্তর। অর্থাৎ অঙ্কুর স্তর মানে এখানে কোষ বিভাজিত হতে পারে, এবং উপরের যে কোষস্তরগুলো পরপর তোমরা দেখতে পাচ্ছ, কণ্টক কোষস্তর এবং দানাযুক্ত কোষস্তর, হ্যাঁ, সেটা তৈরি হয়। আর দানাযুক্ত কোষস্তরটা আস্তে আস্তে কেরাটিন সমৃদ্ধ হতে হতে মরে যায়, মরে গিয়ে একেবারে উপরের ওই উপচর্ম বা স্বচ্ছ স্তরটা বানিয়ে দেয়। আর এবার দেখো ডার্মিস অংশটা দিকে তাকাও, নিচের দিকের অংশটা, এটা তৈরি হচ্ছে যে মূলত যোগ কলা দিয়ে। এর মধ্যে বিভিন্ন ধরনের যোগ কলা থাকে, মেদ কলা থাকে, অ্যারিওলার কলা থাকে, এবং এর মধ্যে দেখো তোমার তিনটে মেন জিনিস থাকছে। একটা ঘর্মগ্রন্থি, একটা পেঁচানো গ্রন্থি যেটা নলটা একেবারে বাইরে উন্মুক্ত আছে উপচর্ম দিয়ে। তারপরে দেখো একটা শ্বেত গ্রন্থি আছে বা সিবেসিয়াস গ্ল্যান্ড। শ্বেত গ্রন্থির বাংলা হচ্ছে শ্বেতগ্রন্থি, ইংরাজিতে সিবেসিয়াস গ্ল্যান্ড। এটা সিবাম বা একটা তৈল ক্ষরণ করে, যেটা আমাদের চামড়ার উপরটাকে মসৃণ, এবং ওই তৈলটা কিছুটা হচ্ছে জল প্রতিরোধী হয়। ফলে আমাদের চামড়া দিয়ে জল বেরোনোটা যেমন এই কেরাটিন স্তর আটকে দেয়, তেমন ওরাও আটকায়। এবং লক্ষ্য করে দেখবে শীতকালে যেহেতু তেল জমে যায়, ফলে শ্বেতগ্রন্থি সিবামও জমে যায়, ফলে আমাদের চামড়াটা খসখসে হয়ে পড়ে। হ্যাঁ, তখন আমাদের ক্রিম টিম মাখতে হয়। আর গরমকালে দেখা যাবে যে আর মাখতে হয় না, কেননা তখন শ্বেতগ্রন্থির শ্বেত বা সিবাম তরল হয়ে গেছে এবং সেটা আমাদের চামড়ার উপরে চলে আসছে। সেই কারণে দেখবে অনেকেরই মুখ, চোখ, মুখ, হাত ইত্যাদি খুব চকচকে থাকে। হ্যাঁ, বা প্রায় সারা বছরই থাকে। হ্যাঁ, ওদের সিবামটা বেশি ক্ষরণ হয়। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কেশ মূল আছে। যদিও কেশটা বা লোমটা, চামড়ার উপরে লোমও এক ধরনের কেশ, আবার মাথার চুলটাও কেশ, ভ্রুটাও কেশ। তা এই লোমগুলো তৈরি হয় হচ্ছে কেশ মূল থেকে, এটা জীবিত অংশ। কিন্তু কেশটা মৃত, তার কারণ এটা, এর গোড়াটা জীবিত, কিন্তু এর উপরের দিকের কোষগুলো আস্তে আস্তে মারা যায়। ফলে আমাদের চামড়ার উপর থেকে যে লোম বেরিয়ে আসে বা মাথার চুল, হ্যাঁ, সেগুলো ডার্মিস অংশ থেকে তৈরি হলেও কিন্তু আমরা এটা এপিডার্মিস থেকেই, এই মৃত অংশটা থাকে বলে এটাকে আমরা এপিডার্মিস থেকে তৈরি হয়েছে বলি। এবং এই লোমটা দেখা যাবে যে মৃত, সেই কারণে আমাদের চুল কাটলে লাগে না, লোম কাটলে লাগে না। হ্যাঁ, তাহলে বোঝাই গেল। কিন্তু চুল টানলে লাগে, কেননা গোড়াটা তো ওই একেবারে ডার্মিস অংশে ঢোকানো আছে, সেই কারণে লাগবে। হ্যাঁ, তার কারণ আমি বললাম ডার্মিস অংশে রক্তবাহ আছে বা নার্ভ আছে, যেখানেই নার্ভ থাকবে সেখানেই ব্যথা হবে, তাই না? আর রক্তবাহ মানে জালক থাকে। তোমাদের বইয়ে যদিও বলেছে শিরা,
আমাদের চামড়ার উপর থেকে হাতের উপরে শিরা দেখা যায়, কিন্তু আমরা যদি চামড়ার গঠনে যে রক্তবাহগুলো আমরা দেখতে পাই ডার্মিস অঞ্চলে, সেগুলো মূলত জালক। তোমরা ডার্মিস অংশটা একটু বুঝতেও পারবে, দেখবে অনেক সময় দেওয়ালে, খসখসে দেওয়ালে হাত লেগে গেলে উপরের বাদামি অংশটা উঠে যায়, যেটা সাদা অংশ বেরিয়ে পড়ে, ওইটাই ডার্মিস। এবং লক্ষ্য করে দেখবে যে সাদা অংশটা বেরোনোর পরে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা রক্ত তৈরি হচ্ছে, প্রথমে রক্ত নেই, মানে রক্তটা ওই জালক থেকে বেরিয়ে এলো। তাহলে আমাদের এই অংশটা বুঝতে পারলাম ডার্মিস অংশে কী কী থাকছে। 3টে গ্রন্থি থাকছে, কেশমূল একটা, 2টো গ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি বা শ্বেত গ্রন্থি এবং ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড। আর থাকছে নার্ভ, রক্তবাহ, লসিকাবাহ আর যোগকলা বিভিন্ন ধরনের, তার মধ্যে অ্যাডিওলার কলা এবং অ্যাডিপোস কলা। হ্যাঁ, এই দুটো প্রধান। তাহলে এই গেল হচ্ছে আমাদের একটা চামড়ার গঠন। এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ রয়ে গেল, সেটা হচ্ছে মেলানিন। মেলানিন সমৃদ্ধ উপরের স্তরটি, যেটা আমাদের কি করে, সূর্যের আলো থেকে প্রোটেকশান দেয়, আর ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে প্রোটেকশান দেয়। এইবার চিন্তা করে দেখো, আমাদের চামড়া সব জায়গায় সমান নয়, সমান পুরু নয়। হ্যাঁ, আমাদের হাতের চামড়া, পায়ের তলার দিকের চামড়া, হাতের তালুর চামড়া, পায়ের তালুর চামড়া খুব মোটা হয়, তার কারণ আমরা পা দিয়ে হাঁটি। যদি ওইখানকার চামড়া পাতলা হতো তাহলে আমাদের পায়ের তলাটা ছিঁড়ে যেত, রক্ত বেরিয়ে যেত, সেই কারণে পুরু। এবং তার মধ্যে গোড়ালি সব থেকে পুরু, গোড়ালির উপরে আমাদের সব থেকে বেশি ভার পড়ে, গোড়ালির চামড়াটাই সব থেকে পুরু হয়। ঠিক একই কারণে হাতের চামড়া পুরু, হ্যাঁ, যাতে আমরা কাজ করতে পারি। নইলে তো যদি আমাদের গায়ের চামড়ার মতন হাতের তালুর চামড়া হতো তাহলে কিন্তু কাজ করতে পারতাম না, অল্পতেই ছিঁড়ে যেত। হ্যাঁ, এই কারণে পুরু হয়। তেমন আমাদের ঠোঁটের চামড়া খুব পাতলা। হ্যাঁ, এমনি গায়ের চামড়ার মধ্যে মাথার, মানে চুলের নিচে যে চামড়াটা আছে, অর্থাৎ আমাদের করটির উপরে যে চামড়াটা আছে, সেটাও খুব পুরু, সেটাও খুব শক্ত, হ্যাঁ, মোটা। হ্যাঁ, যাতে আমরা যে মাথা ফেটে যায় বলি, মাথা ফাটে না, ওই মাথা কাটে, ওই উপরের চামড়াটা কেটে যায়। মাথার খুলি প্রচণ্ড শক্ত হাড়, সেটা কাটা সম্ভবই না। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের নখ কাটলে লাগে না, কিন্তু নখ যদি বেশি কেটে ফেলি তাহলে লেগে যায় কেন? তার কারণ হচ্ছে নখের যে অংশটা বেরিয়ে রয়েছে সেটা মৃত, কিন্তু আমরা যদি নখটাকে চাপ দিই, যে অংশটুকুনি লাল হয়ে রয়েছে, সাদা এবং লালচে, সেটা কিন্তু জীবিত। হ্যাঁ, নখটা একেবারে নখের পিছন দিক থেকে তৈরি হয়, আস্তে আস্তে বাড়ে, দিয়ে নখের সামনের দিকের অংশটা মারা যায়, সেটাই আমরা কাটি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ফোস্কা পড়ে কেন। আমরা তো দেখেছি যে প্রচণ্ড গরম লেগে গেলে বা কোনো জায়গায় আগুনে পুড়ে গেলে ফোস্কা পড়ে। তার কারণটা আর কিছুই না, ফোস্কাটা কিন্তু আমাদের চামড়ার উপরে তৈরি হয় এবং এটা তাপকে দেহের ভিতরে যেতে বাধা দেয়। ফোস্কা কিন্তু এটা আমাদের প্রোটেকশান দেয়। তার কারণ কি, যে যদি ফোস্কা না পড়তো তাহলে পুরো তাপ দেহের ভিতরে চলে যেত, যে জায়গাটায় পুড়েছে, ফলে আরও দেহের ভিতরে কোষ মরে যেত। এবার ফোস্কাটা কেন হয়? এই যে যখনই কোনো জায়গায় ত্বকের ওই এপিডার্মিস অংশ গরম হয়ে গেল, পুড়ে গেল, সঙ্গে সঙ্গে ডার্মিস অংশ থেকে, রক্তবাহ, লসিকাবাহ থেকে প্রচুর তরল বের করে দেয়, দিয়ে ওই বহিস্তর বা এপিডার্মিস আর ডার্মিসের মাঝে ওটা জমে। ফলে কী হয়, তখন আস্তে আস্তে জায়গাটা ফুলে যায়। এবার ওই জায়গায় অনেক জলীয় অংশ জমলে কী হয়, তাপটা ওই জলীয় অংশটা শোষণ করে, ফলে দেহের ভিতরে অতটা তাপ যেতে পারে না। হ্যাঁ, ফলে কিছুটা দেহের ভিতরে কোষগুলো বেঁচে গেল। তবে তখন আমাদের একটা অন্যান্য প্রোটেকশনও নিতে হবে। হ্যাঁ, তখন কি করব, আমরা বরফ জলের মধ্যে হাত চুবিয়ে বসে থাকবো যাতে তাপটা বাইরে বেরিয়ে যায়। অথবা যদি বরফ না পাই তাহলে আমরা টিউবওয়েল বা টাইম কলের জল খুলে দিয়ে, বা টিউবওয়েল টিপে টিপে একজন টিপবে হাতটা তলায় দিয়ে অনেকক্ষণ ধরে, বা যে জায়গাটা পুড়েছে সেই জায়গাটা তার তলায় দিয়ে অনেকক্ষণ ধরে আমরা ঠান্ডা করব। তার থেকে বেশি পুড়ে গেলে আমরা ওই ঠান্ডা করার পরে সেই জায়গায় বার্নাল টার্নাল লাগাবো। যদি তার থেকেও বেশি পড়ে তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যাব। কিন্তু প্রাথমিক চিকিৎসা হিসাবে জল দিতে হবে। অনেকেই বার্নাল টার্নাল ফার্স্টে দিয়ে দেয়, সেটা কিন্তু ঠিক নয়। আগে জল দিয়ে জায়গাটা ঠান্ডা করতে হবে যাতে দেহের ভিতরে তাপটা ছড়িয়ে পড়ে বেশি জায়গা না পুড়িয়ে দেয়। আর যদি কারোর জামা কাপড়ে আগুন লেগে যায় আর কি, তখন সেটা নেভাতে হবে। সেটা কম্বল টম্বল চাপা দিয়ে, অথবা সেই লোকটা মাটিতে গড়াগড়ি করে খেয়ে সেটা নিভিয়ে ফেলবে। এবং গায়ে যদি সিনথেটিক জামা কাপড় থাকে সেগুলো আটকে যায়, সেগুলোকে ছাড়িয়ে নিয়ে, বা যতটা সম্ভব ছাড়িয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে হাসপাতালই একমাত্র উপায়।
তাহলে আমাদের এই শরীরের বর্মের প্রথম দিকের অংশটা হলো। যদি ভালো লাগে লাইক দেবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আজকের মতন এইটুকুনি।